নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বঙ্গজ সিপিএম এর নেতৃবৃন্দের মধ্যে আমি অন্তত দুটো ভাগ করি। ধরুন এই শতরূপ, সায়ন, সৃজন, সায়নদেব, প্রতিকূর, এরা কিন্তু প্রত্যেকে খুব ঝকঝকে ছেলে এবং এদের কথাবার্তা ব্যবহার অত্যন্ত ভালো, বিনয়ী। তবে নিজেদের অবস্থানে এরা স্থির থাকেন, এখন অব্দি আছেন। জানি না প্রতিকূল শেষ পর্যন্ত কি করবেন। শুনছি তো মগরাহাট পূর্ব থেকে তৃণমূলের প্রার্থী হবেন। তা প্রতিকূল এত নীতি নৈতিকতার প্রশ্ন তুলছেন, কমিউনিস্ট পার্টি করতে গেলে নীতি নৈতিকতা থাকতে হয়। শেষ পর্যন্ত তিনি যদি আইপ্যাকের সাজানো চিত্রনাট্যকে মেনে শেষ পর্যন্ত সিপিএম এর সংস্রব ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন, ভাইপোরার থেকে পতাকা নিয়ে মগরাহাট পূর্ব থেকে বিধানসভায় লড়েন, তাহলে প্রতিকূলকে আমি নিছক ধান্দাবাজ আর ভণ্ড ছাড়া কিছুই বলবো না। কিন্তু এখনো সেগুলো জল্পনা স্তরেই আছে। বাকি যেসব বামপন্থী নেতা আছেন তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং অত্যন্ত স্নেহভাজন, আমার বয়সে অনেক ছোট আমার থেকে। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে মতৈক্যতা হয় না, মতানৈক্যই হয়, কিন্তু তার মধ্যেও শিষ্টাচার, শালীনতা, এগুলোর কোনো ঘাটতি কোনোদিন চোখে পড়েনি, ভবিষ্যতেও পড়বে না। এই তরুণ তুর্কিরা ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থান কি হবে সেটা তারা ঠিক করবেন, সেটা নিয়ে আমার কোনো উপদেশ দেওয়ার অধিকারও নেই, ইচ্ছাও নেই। কিন্তু কিছু পক্ষকেশ বামপন্থী আছেন, টেলিভিশন চ্যানেলে দেখবেন গলার শিরা ফুলিয়ে তারা তাদের বক্তব্য রাখছেন। সংবাদপত্রের পাতায়, টেলিভিশনের পর্দায় এই পক্ষকেশ বৃদ্ধদের ছবি মাঝে মধ্যেই আমরা দেখতে পাই। আমি সেই পক্ষকেশ বৃদ্ধের বক্তব্য পড়ছিলাম দু একদিন ধরে, খুব খুঁটিয়ে পড়ছি। এসআইআর আবহে, কমিশন, তৃণমূলের চর্চা। আমি প্রথমে একটু চমকেছিলাম, কিন্তু গভীরভাবে লক্ষ্য করে দেখলাম এই পক্ষকেশ বৃদ্ধ যা বলছেন, বৃদ্ধ বললে তিনি আবার রাগ করতে পারেন, আমি বলছি পক্ষকেশ প্রবীণ যা বলছেন, তৃণমূলের মুখপাত্ররা যা বলেন, কমা, দাড়ি, ফুল স্টপ কার্যত একই। আমি বহুদিন ধরে বলছি, বামপন্থী বন্ধুরা আমার উপর হয়তো ক্ষুব্ধ হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন, কমেন্ট বক্সে গালাগাল করেছেন, বিজেপির এজেন্ডা রূপায়িত করতে চাইছি বলেছেন। আমি আবার বলছি, জোরের সঙ্গে বলছি, এই পক্ষকেশ বৃদ্ধরা আসলে সিপিএমূল। সিপিএম এর পতাকাটা হাতে নিয়ে, লাল পোশাক পরে এরা আসলে তৃণমূলের স্বার্থটাই সিদ্ধি করে। নইলে ওই পক্ষকেশ প্রবীণ কখনো দমদম লোকসভায় লড়তে যান, একটাই উদ্দেশ্য ছিল, সৌগত বাবুকে জিতিয়ে দিতে হবে। বিনিময়ে তিনি শাসক কুলের কাছ থেকে কি সুবিধা পেয়েছেন আমি জানি না, কিন্তু এই পক্ষকেশ প্রবীণ যেরকম বিবৃতি দিচ্ছেন এসআইআর এর আবহে, কমিশনের বিরুদ্ধে, একেবারে দাড়ি, কমা, ফুল স্টপ তৃণমূলের মুখপাত্রদের যা বক্তব্য তার সঙ্গে মিলে যাচ্ছে। হয়তো এই পক্ষকেশ প্রবীণের কোনো পরিকল্পনা আছে আগামী দিনে, জানি না। কৌশল পার্টি তো, মুখে যা বলে কাজে তা করে না। এই কথাটা বললাম কেন, আমার খুব অবাক লেগেছিল কয়েকদিন আগে, কি এত ডিটো বক্তব্য প্রবীণ বাম নেতার, কিন্তু ধারাবাহিকতা লক্ষ্য করে বুঝলাম যা বলেছিলাম সেটাই ঠিক, এরা হচ্ছে সিপিএম। আপনাদের আহ্বান জানাই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং একই সঙ্গে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ক্ষুদ্র উদ্যোগকে আর্থিক সহায়তা করার জন্য। আজকের প্রতিবেদনের শিরোনাম দিয়েছি, সংখ্যালঘু ভোট শেষ পর্যন্ত কত বাদ যেতে পারে।
দেখুন, রাজ্যে 294টা বিধানসভার মধ্যে 74টা বিধানসভা কেন্দ্রে মুসলিমরাই ফলাফল নির্ধারণ করে, ওভারওয়েলমিং মেজরিটি তাদের। আরো 20 থেকে 25টা এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলমান পপুলেশন 25 থেকে 27%, দু এক জায়গায় 30%। তাহলে যেখানে মুসলমানরা 70%-এর আশেপাশে, 65 থেকে 70%, সেখানে তাদের কাছে বিজেপিকে রোখার অপশন শুধু তৃণমূল নয়, সেখানে বাম কংগ্রেসও আছে। সেটার প্রতিফলন আমরা দেখব মুর্শিদাবাদে, মালদাতে। বিরাট কোনো অঘটন না ঘটলে আজকের দিনে যদি ভোট হয়, মালদাতে তৃণমূল খাতা খুলতে পারবে না, আর মুর্শিদাবাদে আগের বার 20টা আসন পেয়েছিল, সেটা 5-6টা আসনে নেমে আসবে। এর পিছনে হুমায়ুন কবিরের অবদান আছে, তিনি ভোট কাটবেন, অবশ্যই কাটবেন। মুসলমানদের তৃণমূলের প্রতি একটা মোহভঙ্গ হয়েছে, তার প্রতিফলন আমরা মালদায় দেখতে পাবো এবং মুর্শিদাবাদেও দেখতে পাবো। কিন্তু মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ বাদ দিয়ে এবার আসুন দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে সংখ্যালঘুরা আগেরবার যেভাবে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এবারও সেভাবে ভোট দেবেন। অতীতে বাম জমানাতে আমরা কি দেখেছি, যে দক্ষিণবঙ্গে বামেরা মুসলমানদের ভোট পেয়েছে, কিন্তু যেই মুর্শিদাবাদ থেকে আপনি উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে যেতে শুরু করলেন, সেখানে মুসলমানদের ভোটদানের প্রবণতার অনেকটা ফারাক দক্ষিণবঙ্গের তুলনায়। সেখানে কংগ্রেস তখন শক্তিশালী ছিল, যদিও এখন কংগ্রেস মামু কংগ্রেসে রূপান্তরিত হয়েছে, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। এই গৌরচন্দ্রিকাটা কেন করলাম? 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট পেয়েছিল, সেই জন্য বাম কংগ্রেস খাতা খুলতে পারেন। বিজেপি মুর্শিদাবাদে 2টো আসন পেয়েছে। তাহলে সংখ্যালঘুরা তৃণমূলের ভোট ব্যাংক, এবং সঙ্গে যে বেনিফিশিয়ারি শ্রেণী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তার বিবিধ সামাজিক কর্মসূচির মাধ্যমে তার একটা অংশ। যদিও লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের একটা বড় অংশ লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন, নইলে বিজেপি ওই 2,37,00,000 ভোট কিছুতেই পেত না। মঙ্গল গ্রহ থেকে তো বিজেপি ভোট পায়নি, হিন্দু ভোট পেয়েছে, হিন্দু মাতৃশক্তিরও একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে। এখন কত সংখ্যালঘু ভোট বা মুসলমান ভোট শেষ পর্যন্ত বাদ যেতে পারে? প্রথম দফায় যে 58 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে মৃত, খুঁজে পাওয়া যায়নি, মাল্টিপল এন্ট্রি, পার্মানেন্টলি শিফটেড, তার 30%-এর বেশি হচ্ছে মুসলমানদের নাম আছে। দেখুন, দিদিমণি বলে যে এআই কে কাজে লাগিয়ে এদের নাম বাদ দেওয়া হয়েছে। এই 58 লক্ষ নাম যে বাদ গেছে না, প্রতিটা বুথে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। কারুর যদি আপত্তি থাকতো তিনি আবেদন করতে পারতেন। বিএলওদের তালিকা দেওয়া হয়েছে, বিএলওরা BLA 1, BLA 2-দের সেই তালিকা দিয়েছে। মাত্র 7খানা আবেদন জমা পড়েছে আজকের তারিখ পর্যন্ত। এখন শুনানি শেষ হয়ে গেছে। 1,14,772টা নথি এখনো আপলোড হয়নি। কেন আপলোড হয়নি? এই 1,14,772 জন নথি কি জমা দিয়েছিলেন? নথি জমা দেওয়া হলে সেই নথি আপলোড হয়নি কেন? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ জেলা শাসককে দায়িত্ব নিতে হবে। বারবার করে কমিশন বলেছিল শুনানির তারিখ 2বার পরিবর্তন হয়েছে, সময়সীমার মধ্যে ডকুমেন্ট আপলোড করতে বলেছিল, কিন্তু আপলোড হয়নি। কেন হয়নি? জবাবটা দিতে হবে ইয়ারও এই ইয়ারোতে। সব থেকে তাজ্জব ঘটনাটা কি ঘটছে জানেন? এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানে তো আমরা আগেই জানি যে খবরের কাগজের কাটিং, সাদা পাতা, মানে এমন ছবি আপলোড করা আছে আপনি চিনতেই পারবেন না, এসব করেছে।
পূর্ব মেদিনীপুরে একটা ঘটনা ঘটেছে। রাজেশ আলী বলে একজন সংখ্যালঘু যুবক, তার বাবা মা স্ত্রীর নাম সব হিন্দু, এবং তার বাবা মার নাম যে সেটাই, সেসব তার সপক্ষে কোন রকম নথি জমা দিতে পারেননি। অনুপ্রাণিত এই আরো কি করেছেন, বলছেন ওকে, অল ওকে। রোল অবজারভাররা বলছেন টু বি ভেরিফাইড। অর্থাৎ এই যে অনুপ্রাণিত ইয়ারো, এই ইয়ারোদের একটা অংশ, সবাই নয় কিন্তু, বারবার করে বলছি, সমস্ত ইয়ারো এই ইয়ারোকে আমি অনুপ্রাণিত বলবো না, গৃহপালিতও বলবো না, কিন্তু একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা খুব কম নয়, তারা ভীষণ রকম অনুপ্রাণিত। খোকাবাবুর দ্বারা অনুপ্রাণিত, বঙ্গেশ্বরীর দ্বারা অনুপ্রাণিত। বঙ্গেশ্বরী যদি বলেন না সূর্য পশ্চিম দিকে ওঠে, আমি আজ সকালে আবিষ্কার করলাম, সঙ্গে সঙ্গে সমবেত বৃন্দ গানে এই ভৃত্যরা খোল করতাল নিয়ে নাচতে শুরু করবে। দেখেছো দেখেছো দেখেছো, কি আবিষ্কারটাই না করলেন বঙ্গেশ্বরী, সূর্য পশ্চিম দিকে ওঠে। তো এই অনুপ্রাণিত গৃহপালিত ইয়ারো, ইয়ারোদের একটা অংশ, তারা নথি আপলোড হয়নি, ভুল নথি আপলোড হয়েছে, 13টা নথি কমিশন বলেছে, তার বাইরে নথি আপলোড করেছে, সেখানে বলছে অল ওকে। রোল অবজারভাররা বলছেন টু বি ভেরিফাইড। প্রতিটা বিধানসভা কেন্দ্রে আপনি জেনে রাখুন এরকম 10 থেকে 15,000 ভোটার আছে। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? 25 থেকে 30 লাখ। তাতেই তো খোকাবাবুর গু মরেছে, পিসিমনের গু মরেছে। আরে মুরুগান বোধহয় টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছেন, তিনি টি বোর্ডে বসেন, দক্ষ আইএস অফিসার। 97 সালে যখন ভাইপোর জেলায় গিয়েছিলেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, বলে আমি তো আইএস অফিসার। এরকম আইএস অফিসারই তো আমরা চাই, যারা তাদের পদের গরিমা মর্যাদাটাকে রক্ষা করবেন, মেরুদণ্ডটাকে বিক্রি করবেন না। খুব রাগ এই মুরুগানের উপর, খোকাবাবু এবং পিসিমণি। আর মুরুগান তো আবার দক্ষিণ 24 পরগনার দায়িত্বে। 7 লাখই ভোটে জিতেছে খোকাবাবু। কিভাবে জিতেছে এসব সব সামনে আসবে, ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটা। তাহলে অধিকাংশ ক্ষেত্রে এই কাণ্ডটা হয়েছে, কমিশন সূত্রে শোনা যাচ্ছে বা রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, সংখ্যালঘুদের নামের ক্ষেত্রে। ভোটারের নাম রাজেশ আলী, তার বাবার নাম ধরুন ভুবন চন্দ্র বেরা, হতে পারে, এবং বাবা মার এই যে নাম, তার সবাইকে কোনো প্রমাণও দেয়নি, এই আরো আপলোড করে দিচ্ছে, বলছে অল ওকে। রোল অফিসার বলছেন টু বি ভেরিফাইড। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে দেখবেন এই সংখ্যাটা অন অ্যান অ্যাভারেজ 10,000। তাহলে 294টা কেন্দ্রে যদি আপনি ধরেন, আমি ধরে নিলাম 25 থেকে 30 লক্ষ নাম এভাবে বাদ যাবে। দিদিমণি বলছেন, কোকাও বলছেন, গ্রাম পঞ্চায়েতের দেওয়া বার্থ সার্টিফিকেট কেন গ্রহণ করছে না? আরে জন্ম হয়েছে নভেম্বর মাসে, বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে অগাস্ট মাসে, মানে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। আরে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এতে ছাপ থাকলে ওগুলো দেয় গ্রাম পঞ্চায়েত, কেন গ্রহণ করা হবে? সুপ্রিম কোর্ট বলেছে হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ দেওয়া যাবে না। ভাইপো একটা স্ক্রিনশট নিয়ে বাজার গরম করছেন। সি মুরুগান বলেছেন, আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মানছি। সুপ্রিম কোর্ট বলেছে হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি কোনো বিষয়ের ব্যাখ্যা চায় সেটা হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না, এটা কি সুপ্রিম কোর্ট বলেছে নাকি? বলেন তো। আবার থোতা মঙ্গভোতা হলো। তাহলে আপনি যদি 2021-এর ফলাফলটা রাখেন আপনার সামনে, আপনার টেবিলে, দেখবেন 55 থেকে 60টা আসনের জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছিল 2 থেকে 5,000 ভোট। ধরুন একটা মিশ্র জনবসতির বিধানসভা কেন্দ্র,
হিন্দু অধ্যুষিত জায়গাতে বিজেপি লিড নিল, কিন্তু যে লিডটা বিজেপি নিয়েছে সেটা হয়তো যথেষ্ট নয়। কারণ এটা তো আমাদেরই দোষ, সনাতনীদের। আমরা একজোট হয়ে ধর্ম রক্ষায়, দেশ রক্ষায় ভোট দিতে পারি না কখনো? আমাদের মধ্যে ধর্মনিরপেক্ষতার একটা বিষয় আছে না? ধর্মনিরপেক্ষতা মানে আমাদের সনাতনীদের একটা অংশের মধ্যে, মাকুসেকুদের মধ্যে হচ্ছে মুসলমান তোষণ, সংখ্যালঘু তোষণ, সেটা তাদের কাছে ধর্মনিরপেক্ষতা। আর সনাতনী আবেগ যখন বুলুণ্ঠিত হয়, সনাতনীদের যখন উপাসনা স্থলকে অপবিত্র করা হয়, সনাতনীদের উপাস্য দেবদেবীদের নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তখন এই সেকুমাকুদের মুখে একটা শব্দ শুনবেন না, শব্দ শুনবেন না। এই সেকুমাকুরা আসলে ধর্মনিরপেক্ষতার ভেগ ধরে তোষণবাজি করে। এরাই আগে নির্বাচনের আগে জামা মসজিদের ইমাম, তার কাছ থেকে ভোট ভিক্ষা করতে যেত, আশীর্বাদ করতে যেত। এরাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। সনাতনীরা ওইভাবে এখনো অব্দি ভোট দেন না। তাহলে যে জায়গাটায় বিধানসভা কেন্দ্রের মুসলমান ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠ, তারা একটা ভোট দেয় তৃণমূলকে। তাহলে হিন্দু অঞ্চলের লিড মুসলমান অঞ্চলের লিডকে ছাপিয়ে যেতে পারে না। তাহলে মুসলমান অধ্যুষিত অঞ্চলের যে লিড পায় তৃণমূলের প্রার্থী, সেই লিডকে পুঁজি করে তারা কেন্দ্রটা জেতে 2 থেকে 5,000 ভোটে। এখন যদি প্রতিটা কেন্দ্র থেকে এভাবে 10,000, 8,000, 12,000 ভোট বাদ যায়, তাহলে এই আসনগুলো না তুল্য মূল্য হয়ে যাবে, একেবারে তুল্য মূল্য। এটাই তৃণমূলের ভয়, এবং সেই জন্যই তারা যেন তেন প্রকারেণ এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করতে চাই। সেটা পারবে না। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে এসআইআর এর ক্ষেত্রে কোন রকম প্রতিবন্ধকতা তারা সহ্য করবে না। কিন্তু আমার এখনো মনে সন্দেহ আছে যে 28 তারিখ একদম নির্ভুল ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে পারবে কিনা, নাকি আবার তারিখ তাদেরকে বাড়াতে হবে জানি না। আমি এই মুহূর্তে সেই জায়গায় নেই, আরো কয়েকটা দিন যাওয়ার পরে আমি বলতে পারবো। কিন্তু হ্যাঁ, সংখ্যালঘুদের ভোট নাম বাদ পড়ছে, সঙ্গত কারণে বাদ পড়ছে। কেউ যদি নিজের নাম রাজেশ আলী লিখে বাবার নাম ভুবনচন্দ্র বেরা লেখেন, এবং ভুবনচন্দ্র বেরা যে তার বাবা, সেটা প্রমাণ করার জন্য কোনো নথি আপলোড করতে পারেন না। আমি একটা এক্সাম্পল দিলাম, অনেক আছে, অনেক অনেক অনেক। এবং এই আরো বলছে ফাউন্ড ওকে, যখন রোল অবজার্ভ বলছে টু বি ভেরিফাইড, রাতারাতি বেড়ে যাচ্ছে এই সমস্ত কেন্দ্রে। ধরুন 2 দিন আগে এরকম কেস যেখানে ছিল 1,500, বর্তমানে সেটা দাঁড়িয়েছে 9,000। সারা রাজ্যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এই ছবি। 13টা নথির অধিকাংশ এর মধ্যে আপলোড করতে পারেনি, ভুলভাল নথি আপলোড করেছে। সিও বলেছেন যে না, এর মধ্যে তো হিন্দু মুসলমান কিছু নেই। 13টা নথি আপলোড, 13টা নথির মধ্যে একটা নথি আপলোড করতে পারেনি, এর মধ্যে একটাও আপলোড করেনি, অন্য নথি আপলোড করেছে। তা সত্ত্বেও ইয়ারোরা যদি বলে, অলোকে শাস্ত্রের মুখে পড়তে হবে। সেই জন্য রোল অবজারভাররা বলছেন টু বি ভেরিফাইড। সেখানেই বঙ্গেশ্বরীর ইয়ার অ্যাপারেন্টের গায়ে জ্বালাটা ধরছে, ম্যানিপুলেটটা করতে পারছেন না, ভুয়ো ভোটারকে রাখতে পারছেন না, তুল্যমূল্য হয়ে যাচ্ছে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, চৌর্যবৃত্তির সাম্রাজ্য, হিন্দু ভোট মেরুকরণ হচ্ছে। হিন্দু ভোট এক বাক্সে পড়বে এবার 100টার মধ্যে 65টা। সারা ভারতবর্ষে হিন্দু ভোটের মেরুকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রেকর্ড করবে, যেটা ছিল গুজরাটে। 100টার মধ্যে 61টা হিন্দু ভোট পেত বিজেপি, এবার পশ্চিমবঙ্গে মিলিয়ে নেবেন, 100টার মধ্যে 65টা হিন্দু ভোট পাবে বিজেপি। উত্তর মালদায় খগেন মুর্মু জেতেন কি করে? 85% হিন্দু বিজেপিকে ভোট দেয়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছিলেন কি করে? 100 জনের মধ্যে 70 জন হিন্দু বিজেপিকে ভোট দিয়েছিল। এবার এই প্রবণতা রাজ্যের বহু আসনে দেখা যাবে, বহু আসনে।
নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, পশ্চিমবাংলা সেটা হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড, তাকে টিকিয়ে রাখার স্বার্থে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সনাতনীদের একটা বড় অংশ এবার একটা হয়ে বিজেপিকে ভোট দেবে। এটা যখন হবে, আর অন্যদিকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ছানবিন করতে গিয়ে যখন কমিশন দেখছে ইয়ারোরা ইচ্ছাকৃতভাবে বেনিয়ম করেছেন এবং বিধানসভা কেন্দ্র পিছু সংখ্যাটা অনেক, এবং কমিশন সূত্র বলছে এদের মধ্যে অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়, তাহলে বুঝতে পারছেন যে কত নাম বাদ যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায় মানুষের। একজন প্রকৃত ভারতীয়, তিনি যে ধর্মেরই হোন না কেন, তার নাম যেন বাদ না যায়। প্রতিবাদ হবে, কে প্রতিবাদ করবে কি করবে না আমাদের সীমিত সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করব, এই মাধ্যমেই করব। একজন প্রকৃত ভারতীয় ভোটার, যিনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হোক, শিখ হন, জৈন হন, পারসিক হন, তার নামকে রাখতে হবে। তিনি গর্বিত ভারতবাসী, আমাদের সহনাগরিক। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিকশিত ভারত তৈরি করব। কিন্তু একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারের নাম যেন তালিকায় না থাকে, সেটা কমিশনকে এনশিওর করতে হবে। এটাই কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে আমি জানি না পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর রাজ্যের পরিস্থিতি কি দাঁড়াবে। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা কি কমিশনের পক্ষে সম্ভব হবে, নাকি যে বিষয়টা নিয়ে আমরা অনেক দিন ধরে বলছিলাম, পাকাপাকিভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে এই রাজ্যে নির্বাচন করতে হবে, সময়ের উত্তর দেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.